সকাল থেকে আর জ্বর আসেনি নির্ঝরের। এবার বোধহয় একটু আগেই সুস্থ হয়ে গেল। ভালোই হয়েছে, এবার দিয়াকে কনভিন্স করতে পারবে ঠিক করে। সেই উদ্দেশ্যেই ফ্রেশ হয়ে এসে কল করলো দিয়াকে। দুইবার রিং হতেই কলটা রিসিভ করলো দিয়া। নির্ঝর হাসি মুখে বলল, গুড মর্নিং ডিয়ার। দিয়া বিরক্ত হয়ে উত্তর দেয়, মর্নিং তো তুমি গুড হতেই দিচ্ছ না। কত সুন্দর ঘুমোচ্ছিলাম, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। হোয়াটস ইওর প্রবলেম নির্ঝর? আরে আরে, রাগ করছো কেন? আমি তো তোমার খবর নিতেই কল করলাম। আমার অত খবর নিতে হবে না। আর শুনে রাখো, আমাকে সান্ত্বনা দেওয়ারও কোনো দরকার নেই। বাহ, তার মানে তুমি তুর্যর শোক থেকে বেরিয়ে আসতে পেরেছো? দ্যাটস গ্রেট। একদমই না। তুর্যকে আমি এত সহজে হাতছাড়া হতে দেব নাকি? ওকে তো আমি বিয়ে করবই। নির্ঝর হতাশ হয়ে বলে, কি দরকার বলো তো? তুমি তুর্যের কাছে যাবে, ও আবারও তোমাকে অপমান করবে। তোমাকে এইভাবে অপমানিত হতে দেখে কি আমার ভালো লাগে বলো? দিয়া কিছুটা ঢঙের সুরে বলে উঠল, তুর্যের অপমানিত আমার কাছে ভালোবাসা। উফ, হিজ ভয়েস, ওর ওই রাগী লুক, হাই, জাস্ট অসম। বিরক্ত হয় নির্ঝর। এই মেয়েকে কিছুতেই বোঝাতে পারছে না সে তুর্যের জন্যেই জান প্রাণ দিয়ে যাচ্ছে। কান থেকে কেউ ফোনটা কেড়ে নিতেই নির্ঝর ভুরু কুঁচকে তাকায় সেই দিকে। জ্যোতি ততক্ষণে ফোনটা কেটেও দিয়েছে। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলে, কাটলি কেন ফোনটা? তোমার অধঃপতন দেখে অবাক হচ্ছি আমি। কেমন প্লে বয়দের মতো কাজ করছো তুমি। এই এই, কি বললি তুই? সাহস তো কম না। জীবনে এই একটা মাত্র মেয়ের প্রেমে পড়লাম, আর তুই বলছিস কিনা প্লে বয়দের মতো বিহেভ করছি? জ্যোতি বিছানায় বসে বলে, তুমি না দিয়ার প্রেমে পড়নি বুঝলে? শুধু শুধু নির্লজ্জের মতো ওর পেছনে ঘুরে বেড়াচ্ছ। তোকে কিছু জিজ্ঞাসা করেছি আমি? একবার সাজেশন চাইলাম, তখন তো কিছুই বলিসনি। আর এখন আমার কান ভাঙাচ্ছিস? সারা জীবন কি আমাকে সিঙ্গেল থাকতে বলছিস তুই? যদি পাশে তাকিয়ে বলে, তা কেন চাইবো? একটা ভালো মেয়ে পছন্দ করলে তো কিছুই বলতাম না। নির্ঝর ওর পাশে এসে কোমরে হাত দিয়ে বলে, আচ্ছা, তা কোথায় পাবো সেই ভালো মেয়ে? সামনে পেছনে ডানে বামে তাকালেই তো পেয়ে যাবে। চোখটাকে একটু কাজে লাগাও তো। চার চোখ থেকে লাভটা কি যদি নিজের উপযুক্ত মেয়েই খুঁজে বের করতে না পারো? হয়েছে তোর বলা, এবার বের হতো এখান থেকে। আমি আমার উপযুক্ত মেয়ে খুঁজে নিয়েছি। খানিকক্ষণ করুণ চোখে নির্ঝরের দিকে তাকিয়ে রইল জ্যোতি। উঠে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ দাঁত কিড়মিড় করে তাকালো তার দিকে। পরবর্তীতে নির্ঝরের মুখে আর কিছু না শুনেই ঘর থেকে বেরিয়ে এলো জ্যোতি। মনে মনে কিছু পরিকল্পনা কষল। নির্ঝরকে একটা শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। দুদিন বাদেই সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে এলো। আজ থেকে সেই নতুন নাটকের শুটিং শুরু হবে। আজকের শুটিং একটা ডুপ্লেক্স বাড়িতে হবে। সবাই সেখানে উপস্থিত হয়েছে, কেবল দিয়া বাদে। এখনো পর্যন্ত কোনো ঝামেলা সৃষ্টি হয়নি, কেননা তুর্য আর আবরাজ একে অপরের সঙ্গে কথাই বলেনি। দেখা হওয়ার পর শুধু একবার হাত মিলিয়েছিল, তারপর নিজেদের মতো বসে আছে। মৌরিন নিজের মতোই টুকটাক কাজ করছে। সবাই এখন অপেক্ষা করছে দিয়ার জন্য। সব জায়গায় তার দেরিতে আসার অভ্যাস হয়ে গেছে। আরো মিনিট পাঁচেক পরেই বাড়িতে প্রবেশ করলো দিয়া। পরনে একটা টাইট টপস এবং জিন্স, চোখে সানগ্লাস, সঙ্গে মুখে কয়েক কেজি মেকআপের প্রলেপ, হাতে ব্র্যান্ডের ঘড়ি এবং পার্স। দিয়া প্রবেশ করতেই আবরাজ নিজের সানগ্লাসটা খুলে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে বলল, ওয়াও দিয়া, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দিয়া কিছুটা ভাব নিয়ে বলল, থ্যাঙ্কস। আশেপাশেই সে নজর দিল। একটু পেছনে তুর্যকে দেখতে পেয়ে সে দাঁত বের করে হেসে দ্রুত পায়ে তুর্যের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুর্য। তুর্য ফোনের মধ্যেই ডুবেছিল, তাই দিয়ার আশাটা সে খেয়াল করেনি। তবে দিয়া এমন লম্বা আকারে ডাক দিতেই চোখটা বড় বড় করে তার দিকে তাকায় তুর্য। দিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরতে চাইলেই তুর্য আগে থেকেই হাত বাড়িয়ে তাকে আটকে দেয়। থেমে যায় দিয়া, হাসি মুখে বলে, হাই তুর্য। তুর্য ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে বিরক্তি ভরা কণ্ঠে বলে দেয়, হ্যালো। দিয়া তুর্যের সামনে ঘুরে ফিরে নিজের চুল ঝাপটা মেরে জিজ্ঞাসা করে, আমায় ভালো লাগছে না তুর্য? তুর্য না তাকিয়েই বলে, হুম। পেছনে হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আবরাজ। রাগে শরীর জ্বলছে তার। তুর্যকে মোটেও সহ্য করতে পারে না ও। এই তো 2-3 বছর আগেও
মেয়েদের সবচেয়ে বড় হার্ট থ্রেট ছিল আবরাজ। তবে তুর্য এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই নিজের জায়গাটা একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে। যদিও আবরাজের ফ্যান ফলোয়ার্স এখনো অনেক, তবে সেগুলো অর্জন করতে তার 6 বছরের বেশি সময় লেগেছে। সেখানে তুর্য প্রায় সমপরিমাণ ফলোয়ার্স পেয়েছে মাত্র 2-2.5 বছরে। দিয়ার মতন সুন্দরী মেয়েকে যে কেউ এক দেখাতেই পছন্দ করবে। আবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। একটা অ্যাড ও মডেল হিসাবে দিয়ার সঙ্গে কাজ করেছিল আবরাজ। সেই থেকেই দিয়াকে পছন্দ হয়ে গেছে তার। ইগোর জায়গা থেকে সরাসরি বলতেও পারছে না, আর দিয়া তাকে খুব বেশি একটা পাত্তাও দিচ্ছে না। অন্যদিকে সে তুর্যের পেছনে পড়ে আছে, যে কিনা ওর দিকে ফিরেও তাকায় না। নিজের মান সম্মানে লাগলো বিষয়টা। তুর্য সব দিক থেকেই আবরাজের উপরে যেতে চাইছে, যা আবরাজ কখনোই হতে দিবে না। শুটিং শুরু হলো। আজ প্রথম দিন। রুবেল সবাইকে এই নাটকটা সম্পর্কে ধারণা দিচ্ছে, যেন তারা কাজটা ভালো করে করতে পারে। আর যাই হোক, কাজের ক্ষেত্রে দিয়া ব্যতীত এখানে বাকি সবাই মনোযোগী, তাই সকলেই মনোযোগ দিয়ে শুনছে রুবেলের কথা। তবে দিয়ার আসল মনোযোগ এখন তুর্যের দিকে। তা অবশ্য খেয়ালও করেছে রুবেল, তবে সে আর কিছুই বলেনি। দিয়াকে বুঝে সুঝেই এই কাজে নেওয়া হয়েছে, কেননা এখানে একজন সুন্দরী নায়িকা মেয়ে দরকার ছিল। আর ইন্ডাস্ট্রিতে বর্তমানে নতুনের মধ্যে সবচেয়ে সুন্দর দিয়াকেই বলা যায়। যদিও তন্নিও ভীষণ সুন্দর, তবে তাকে অমন ন্যাকা ক্যারেক্টারে মানায় না। সে তেমন ক্যারেক্টারে কাজ করবেও না। প্রথম দিনেই শুটিং ঠিকভাবেই শেষ হলো। তুর্য আর আবরাজের একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়নি, কারণ আজকে দুজনেরই আলাদা আলাদা শুট ছিল। একসঙ্গে কিছুই করতে হয়নি। তবে দিয়ার সঙ্গে শুট ছিল তুর্যের। দিয়া তো তাতেই মহা খুশি। পারলে সে শুটিংয়ের মধ্যেই তুর্যের কোলে চড়ে বসে থাকে। সবাই নিজেদের ড্রেস চেঞ্জ করে নিল, বেরোনোর জন্য প্রস্তুতিও নিল। তুর্য নিজের শার্টের হাতাটা কোনোই অবধি গুটিয়ে রেখেছে, চোখে মুখে পানি দিয়ে এসেছে মাত্রই। চুলের সামনের অংশও সামান্য ভিজে গেছে। দূর থেকেই তুর্যকে দেখতে পেয়ে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল দিয়া। মুখ থেকে একটা কথাই বের হলো তার, হাউ হ্যান্ডসাম। একটা বুদ্ধি এলো দিয়ার মাথায়। পায়ে তার হিল জুতো ছিল। ইচ্ছে করেই তুর্যের সামনে দিয়ে হাঁটতে লাগলো সে। তুর্যের নজর ফোনের দিকে, তাই সে দিয়াকে খেয়াল করলো না। হুট করে দিয়ার সঙ্গে ধাক্কা লাগাতেই হাত থেকে ফোনটা পড়ে যায় তুর্যের। মেজাজটা বিগড়ে যায় সঙ্গে সঙ্গেই। দিয়া ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করতেই তুর্য তার এক হাত ধরে দাঁড় করিয়ে রাগী গলায় বলে, সমস্যা কি দিয়া? চোখে দেখতে পাও না তুমি? কষ্ট পেল দিয়া। সে তো ভেবেছিল একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হবে, কিন্তু হলো তো উল্টোটা। ফোনটা তুলল তুর্য। ঠিক আছে এখনো। দিয়ার কথার অপেক্ষা না করেই আবারও ফোনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো সে। ঠিক সেই সময় অপর দিক থেকে মৌরিনেও হাতে স্ক্রিপ্ট নিয়ে এগোচ্ছিল। তার নজর ছিল স্ক্রিপ্টের দিকে, ফলে তুর্যকে দেখতে পায়নি সে। ফলস্বরূপ তুর্যের কাঁধের সঙ্গে হালকা ধাক্কা খেল মৌরিন। নিজে না পারলেও হাত থেকে স্ক্রিপ্টগুলো পড়ে গেল তার। এক নজর তুর্যের দিকে তাকিয়ে দ্রুত স্ক্রিপ্টগুলো তুলে নিল সে। এরপর উঠে দাঁড়িয়ে বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। কপাল কুঁচকে তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুর্য। এরপর ছোট করে উত্তর দিল, ইটস ওকে। পাশে দাঁড়িয়েই সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আবরাজ। খটকা লাগলো তার। একই ঘটনায় তুর্য দিয়াকে ধমক দিল, আর মৌরিনকে বলল না কিছুই, শুধু ইটস ওকে বলল। না, ব্যাপারটা নিয়ে তো ভাবতে হচ্ছে। বৃষ্টির কারণে শুটিং বন্ধ ছিল 2 দিন। অবশেষে আজ আবারও শুটিং সেটে হাজির হয়েছে সকলে। দিয়া নেই আজ, আছে আবরাজ, তুর্য আর বাকি সহকর্মীরা। আজকের শুটিংয়ে তুর্যকে কিছুটা ভিলেন টাইপ লুক দেওয়া হবে। আবরাজ থাকবে স্বাভাবিক। তুর্য এমন চরিত্রে খুব একটা অভিনয় করে না, তবে এটা অনেকটা বড় বাজেটের নাটক। রুবেলও জোর করেছিল বলেই রাজি হয়েছে তুর্য। পরবর্তীতে ভাগ্যক্রমে আবরাজও যুক্ত হয়েছে এই কাজে। মৌরিন বরাবরই সময়ের ব্যাপারে সচেতন, তাই সে আগে ভাগেই এসে সবার স্ক্রিপ্ট গুছিয়ে নিচ্ছে। এমনকি সে এখন রুবেলকেও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। তুর্য আজ দেরি করেই আসছে, তবে আবরাজ আগেই এসেছে। মৌরিন তার কাছে স্ক্রিপ্ট নিয়ে যায়, গিয়ে বলে, স্যার, এটা আপনার আজকের স্ক্রিপ্ট, একটু দেখে নেবেন। আবরাজ স্ক্রিপ্টটা নিতেই মৌরিন চলে আসতে নেয়, তবে তাকে আটকে দেয় আবরাজ। সে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে, আরে
আমাকে স্যার ডাকছো কেন? ভাইয়া ডাকলেই পারো। মৌরিন সৌজন্যমূলক হেসে মাথা নাড়ায়। আবরাজ আবারও তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি মৌরিন? জি ভাইয়া। নাইস নেম, কিন্তু আমি খুব অলস বুঝছো, মৌ বলেই ডাকি। আপনার যা ইচ্ছে। আর অপেক্ষা করে না মৌরিন, অন্যান্য আর্টিস্টদের স্ক্রিপ্ট দিয়ে দেয়। তুর্যও চলে এসেছে খানিকক্ষণ আগেই। মূলত তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সেটে এসে চেয়ারে বসতেই আবরাজ তাকায় তার দিকে। পায়ের উপরে পা তুলে স্ক্রিপ্ট দেখতে দেখতে বলে, ভালো অ্যাক্টর হতে গেলে টাইম মেনটেন করা উচিত। তা না করেই কিছু মানুষ আবার নিজেকে বেস্ট অ্যাক্টর হিসেবেই দাবি করে। হায়! তেতে ওঠে তুর্য। আবরাজের দিকে ঘুরে বলে, অন্যের দিকে নজর না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিত। কে কখন আসলো তার চেয়ে বেশি ম্যান্ডেটরি হলো কে কেমন অ্যাক্টিং করলো। মাইন্ড ইট। আবরাজ স্ক্রিপ্টের থেকে চোখটা সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, এই এই, তুই আমার অ্যাক্টিং নিয়ে কথা বলার সাহস পাস কোথা থেকে রে? 2 দিন এসে ভাব দেখাস না এত। তুর্য আবরাজের মুখোমুখি দাঁড়িয়ে বুকে হাত গুজে বলে, 2 দিন হোক আর 10 দিন, দর্শক কাকে অ্যাকসেপ্ট করে সেটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। আবরাজ দাঁত কিরমির করে তাকায় তুর্যের দিকে। তুর্য কিছুটা ভাব নিয়ে চেয়ারে গিয়ে বসে। পায়ের উপরে পা তুলে বসে রুবেলকে উদ্দেশ্য করে বলে, খেয়াল রাখবেন রুবেল ভাই, নাটকে হিরোর বদলে আবার ভিলেনকেই যেন দর্শক পছন্দ না করে বসে। অপমানিত বোধ করে চেয়ারে একটা লাথি মেরে অন্যদিকে চলে যায় আবরাজ। রুবেল কিছু না বলেই কেবলই ছোট্ট করে একটা নিঃশ্বাস ছাড়ল। এদের এসব কেচ্ছা এর আগেও দেখেছে সে। মৌরিনও সবটাই লক্ষ্য করলো, খুব একটা পাত্তা দিল না। সে নিজের কাজকেই দৃষ্টি রাখছে। অন্যরা কি করলো না করলো তা নিয়ে ভাবা তার পছন্দ নয়। সেই বাড়িতেই একটি রুমে তৈরি হচ্ছিল সবাই। কেউ কেউ মেকআপে ব্যস্ত, কেউ আবার স্ক্রিপ্ট দেখছে। আপাতত ঘরে তুর্য, আবরাজ আর অন্য 2জন লোক রয়েছে। মৌরিন সেখানে এলো হাতে 1 কাপ কফি নিয়ে। আবরাজ চেয়েছে এটা। মৌরিন সেটা আবরাজের সামনে টেবিলে রাখতেই আবরাজ মুচকি হেসে কফিতে চুমুক দিয়ে বেশ উৎসাহিত হয়ে বলে, দারুণ হয়েছে তো মৌ, তুমি বানালে বুঝি? মৌরিন স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমি কেন বানাতে যাব, আমি তো শুধু দিয়ে গেলাম। ও আচ্ছা। আবরাজ এমন মৌ সম্বোধনে ভুরু কুচকায় তুর্য। এরা আবার এমন সখ্যতা করলো কখন? তুর্য সেই দিকে না তাকিয়ে মৌরিনকে ডাক দেয়। মৌরিন ওর পাশে এসে বলে, জি স্যার বলুন। চুলটা ছেট করে দিয়ে যাও তো। কোনো রূপ বিস্মিত হলো না মৌরিন, বরং শান্ত কণ্ঠে উত্তর দিল, সরি স্যার, এটা আমার কাজ নয়, আমি মেকআপ আর্টিস্টকে বলে দিচ্ছি। থতমত খেয়ে গেল তুর্য। আবরাজের দিকে তাকিয়ে দেখলো সে ঠোঁট চেপে হাসছে। তুর্যকে থতমত খেতে দেখে বেশ মজাই পেল আবরাজ। সে হাসি মুখে মৌরিনকে ডেকে পাশে থাকা ড্রেসগুলো দেখিয়ে বলল, দেখো তো মৌ, কোনটাতে মানাবে? মৌরিন এবার আগের ন্যায় স্মিত হেসে উত্তর দেয়, এটাও আমার কাজ নয় ভাইয়া, কস্টিউম সিলেক্ট করার জন্য অন্য লোক আছে, আমি তাকে ডেকে দিচ্ছি। মৌরিন স্বাভাবিক, তবে মুখভঙ্গি অস্বাভাবিক হলো আবরাজ আর তুর্যের। মৌরিন যে একই সঙ্গে দুজনকে হুইল পাউডার দিয়ে ধুয়ে দিল, তাতে দুজনেরই মুখ বন্ধ হয়ে গেল। মৌরিন চলে গেল সেখান থেকে। আবরাজ আর তুর্য একে অপরের দিকে এক নজর তাকিয়ে নিজেদের কাজে মনোনিবেশ করলো। ঘরে থাকা বাকি দুজনেরই মিটিমিটি করে হাসি কারোর চক্ষুই অগোচর হলো না। কি একটা অবস্থা শেষ পর্যন্ত কিনা দুজনকেই একসঙ্গে লজ্জায় পড়তে হলো। শুটিং চলছে এখনো, তবে মৌরিনের কোনো কাজ নেই। সে একপাশে বসে আছে, ফোনটা হাতেই ছিল। একটা আননোন নাম্বারে কল আসতেই মৌরিন কিছুক্ষণ তাকিয়ে রইল নাম্বারটার দিকে। তবে এই নাম্বার আগে দেখেছে বলে মনে পড়লো না, ফলে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? তাসনিম জিজ্ঞাসানু কণ্ঠে প্রশ্ন করলো অপর প্রান্তে থাকা ব্যক্তি। তাকে চিনতে পারল মৌরিন। এই ভালো নামে তাকে কিছু নির্দিষ্ট মানুষই ডাকে শুধু। স্তম্ভিত হলো না মৌরিন। স্বাভাবিক থাকাটা যেন তার রন্ধ্রে মিশে আছে। অবশ্য সে আগে থেকেই আন্দাজ করেছিল এই লোকের কল আসবে তার কাছে। আন্দাজ না করলেও অবশ্য কিছু হতোও না তার। বলছি, অপর প্রান্তে থাকা ব্যক্তি উৎকণ্ঠা কণ্ঠে বলল, তুমি ফোন নাম্বার চেঞ্জ করছো? জানো কত বেগ পেতে হয়েছে তোমার নাম্বার জোগাড় করতে? কোনো কথা থাকলে বলো, না হলে কলটা কেটে দিচ্ছি। না না তাসনিম, প্লিজ আমার কথাটা একটু শোনো। শুনেছি তো, বলো কি বলবে।
তাসনিম, আমি দেশে ফিরেছি, আমার সঙ্গে একবার দেখা করবে প্লিজ? আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বাবা, আমার সঙ্গে তোমার কথা আছে মিস্টার নাহিদ শেখ, বাট আনফর্চুনেটলি তোমার অনুরোধটা আমি রাখতে পারছি না। আমি নিজের মধ্যে ছিলাম না তাসনিম, কিন্তু আমি সম্পূর্ণ নিজের মধ্যে ছিলাম, আর এখনো নিজের মধ্যেই আছি। কলটা রাখলে খুশি হব। তাসনিম। নাহিদার কিছু বলার আগেই মৌরিন বলে ওঠে, আমার মায়ের ফোনে কল করে বিরক্ত না করার জন্য অনুরোধ রইল। মৌরিন নিজেই কলটা কেটে দিল। তার মন মেজাজ ঠিকই আছে, পানির পিপাসা পেয়েছে খুব, তাই উঠে গিয়ে পাশের টেবিলে থাকা নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সে। পরবর্তীতে বোতলটা রাখতে গিয়েই তার চোখ যায় ব্যাগে থাকা একটা সাদা রঙের ছোট্ট কাগজটার দিকে। ভুরু কুঁচকে কাগজটা বের করে মৌরিন। দুটো ভাঁজ খুলতেই কমলা রঙের লেখা কিছু লাইন দৃশ্যমান হয়। কমলা রং দিয়ে কে কি লিখলো? লেখাটুকু এমন ছিল, মৌরি ফুল, মানুষের চেহারা অনেক ধরনের হয়। অনেকের গায়ের রং সুন্দর হয়, আবার অনেকের চেহারার গঠনও সুন্দর হয়। অনেক ক্ষেত্রে বলা হয় গায়ের রং চাপা হলেও মুখের মায়াবী ভাব। আনফর্চুনেটলি তোমার মধ্যে একটাও নেই। তবুও কপালের মাঝে সেই কালো রঙের ছোট্ট টিপটা তোমার ক্ষেত্রে এতটাই মানানসই কি করে হলো বলো তো? ইতি আগন্তুক। চোখে মুখে ঈষৎ বিরক্তি ফুটে ওঠে মৌরিনের। এক মুহূর্ত অপেক্ষা না করে চিরকুটটা নিয়ে যায় রুবেলের নিকট। শুটিং ততক্ষণে শেষ হয়েছে। রুবেল মৌরিনকে এইভাবে আসতে দেখে বলে, কি হয়েছে মৌরিন, কিছু বলবে? মৌরিন চিরকুটটা রুবেলের সামনে ধরে বলে, কিছুক্ষণ আগে পর্যন্ত এটা আমার ব্যাগে ছিল না, তার মানে এখানকার কেউ নিশ্চয় এটা লিখে আমার ব্যাগে রেখে গেছে। কে লিখেছে আমি জানি না, তবে শুটিং সেটে এইভাবে ব্যাগে চিরকুট রেখে দেওয়াটা আমি পছন্দ করছি না ভাইয়া। অনুগ্রহ করে সবার উদ্দেশ্যে বলবেন সেটে কারোর সঙ্গেই এমনটা না করতে। রুবেল সাই জানালো, অর্থাৎ সে বলে দেবে সবাইকে। তবে এই চিরকুট মৌরিনের ব্যাগে কে রেখেছে সেটা বুঝতে পারলো না মৌরিন। এক কথায় বোঝার চেষ্টাও করলো না। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছেও মৌরিনের নেই। তবে সেই আগন্তুক যে এই বাড়িতেই আছে সেটা আর বোঝার বাকি রইল না। শুটিং শেষ হলো আজকের মতো। সকলে নিজেদের ড্রেসটা চেঞ্জ করে স্থান ত্যাগ করলো। মৌরিনও এক ধারায় বেরিয়ে এলো বাড়ি থেকে। কাল অন্য জায়গায় শুটিং হবে, আবারও শেষের দিনের শুটিং হবে এই বাড়িতে। আজ আর রিকশায় উঠল না মৌরিন। ঢাকায় আসার পর থেকে শুটিং সেট আর বাড়ি এই ব্যতীত অন্য কোথাও যাওয়া হয়নি। সিলেটে থাকতে ভীষণ ভ্রমণ প্রেমী ছিল সে। ছোটবেলা থেকেই স্বাধীন চেতা মৌরিন। নিজের মতোই চলাফেরা করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আজও একটু ঘুরতে ইচ্ছে হলো মৌরিনের। ঢাকা শহরের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল তার, সেটা হলো নীলক্ষেত। আর দেরি করলো না মৌরিন, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলে গেল সেই বইয়ের বাজারে। মন শান্ত রাখার জন্য এমন এক জায়গায় চলে আসার বুদ্ধিটা বেশ ভালোই কাজ করে। প্রায় 30 মিনিটের মতো ঘোরাঘুরি করে দুটো বেশ পুরানো বই নিল মৌরিন। পড়ার জন্য নিয়েছে নাকি এমনিতেই নিয়েছে সেটা জানা নেই তার। হয়তো সেই পুরানো বইয়ের কাটা মলাটটা তার ভালো লেগেছিল তাই নিয়েছে। ঘড়িতে তখন সময় দুপুর 3টের কাছাকাছি। তাই আর বেশিক্ষণ রইল না সেখানে। বাসে উঠে চলে এলো নিজেদের বাসায়। বই দুটো ব্যাগে রাখতে গিয়েই দেখলো ফোনটা বাজছে। মৌরিন হাতে নিল ফোনটা। নাহিদ এ পর্যন্ত আরো 12 বার কল করেছে। এবার সত্যি বিরক্ত হলো মৌরিন। 2 সেকেন্ডও অপেক্ষা না করে নাম্বারটা সযত্নে ব্লক লিস্টে রেখে দিল। জীবনের কালো অধ্যায়ে আসা মানুষগুলোর স্থান এখানে হওয়া উচিত নয়, তাই মনে করছে মৌরিন। ফোনের কাভার পিকচারে থাকা ফ্যামিলি ফটোটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মৌরিন। বাবা নামক ব্যক্তির উপরে তার অনেক রাগ থাকা উচিত, তবুও যেন রাগ করতে পারল না। নিজেকে বোঝায় বাবা তাকে আরো স্ট্রং হতে সাহায্য করেছে। মৌরিন যদিও ছোটবেলা থেকে সাহসী প্রতিবাদী, কখনো কোনো বিষয়ে সে দুর্বল হয়নি। বাবাই তাকে শিখিয়েছে এগুলো। তবে সেই ব্যক্তির কারণেই যে প্রথমবার দুর্বল হতে হয়েছিল মৌরিনকে। বাবার অনুরোধকে প্রাধান্য না দিলে হয়তো আজ তার নামের পাশে ডিভোর্সি ট্যাগটা লেগে যেত না। ঘটনাটা আরো 6 মাস আগের। তখনও সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। মা বাবা মেয়ে তিনজনের ছোট্ট পরিবারে বেশ আনন্দেই সময় কাটাচ্ছিল। বিপত্তি হয়ে দাঁড়ায় মৌরিনের বাবা মনিরের অসুস্থতা। অনেকদিন ধরেই বুকে ব্যথা টের পাচ্ছিলেন তিনি, তবে পাত্তা দেয়নি, যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়।
এক পর্যায়ে অত্যাধিক বুকের ব্যথা শুরু হলে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হার্টের বেশ কয়েকটা ব্লক ধরা পড়ে মনির সাহেবের। রিং পরানো হয় তাকে, তবে তাকে খুব একটা সুস্থ করা সম্ভব হয়নি। যদিও মৌরিন আর মারুফা তাকে যথেষ্ট মনের জোর দেওয়ার চেষ্টা করেছিল, তবে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন বেশি দিন সময় হয়তো তার হাতে নেই। ফলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করেন তিনি। মনির সাহেব আর নাহিদের বাবা একই সঙ্গে ব্যবসা করতেন, দুজনেই ইনভেস্ট ছিল সেখানে। আর তাই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা আগে থেকেই ঠিক করেছিলেন মৌরিন আর নাহিদের বিয়ে দেবেন। নাহিদ তখন কানাডাতে ছিল। কথা হয়েছিল নাহিদ দেশে ফিরলেই বিয়েটা দিয়ে দেওয়া হবে। তবে মনির সাহেব অসুস্থ হয়ে পড়ায় তিনি আর কোনোভাবেই অপেক্ষা করতে চাননি। তারই জোরাজোরিতে ভিডিও কলেই বিয়েটা পড়ানো হয় নাহিদ এবং মৌরিনের। জীবনে ওই একবারই বাবার কারণে দুর্বল হয়ে পড়েছিল মৌরিন। ফলে এই বিয়েতে সে আর আপত্তি করেনি। ভেবেছিল নিজের বাবার কথা, এতে যদি সে খুশি থাকে তবে তাই হোক। তবে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় 4 মাস পরেই। পৃথিবী ছেড়ে চলে যান মনির সাহেব। কাছের লোকেরাও যে কতটা নিকৃষ্ট হতে পারে তা এর 1 সপ্তাহ পরেই টের পায় মৌরিন এবং মারুফা। নাহিদের বাবা নাজিম শেখ, যিনি কিনা যে কোনো সমস্যায় মনিরের পাশে থেকেছেন, তিনিই অন্য কথা বলে বসলেন বন্ধুর মৃত্যুর 7 দিনের মাথায়। মৌরিন যেহেতু মনির সাহেবের একমাত্র মেয়ে, তাই তার সম্পত্তির অধিকাংশই মৌরিনের পাওয়ার কথা। সেই সুযোগটাই নিলেন নাজিম শেখ। বাবা হারানোর শোকে কাতর মা আর মেয়ের অসহায়ত্বের সুযোগ নিলেন তিনি। গোপনে কাগজপত্র তৈরি করলেন। ব্যবসার অর্ধেক নয়, বরং পুরোটারই মালিকানায় নিজের এবং তার ছেলের নামে করে নিলেন। মৌরিন আর মারুফা তখন নিজেদের মধ্যে ছিল না, থাকার কথাও নয়। সেই সুযোগেই তাদের মিথ্যে কথা বলে কাগজে সই করিয়ে নেন নাজিম শেখ। নাহিদ তখনও কানাডাতেই ছিল, যদিও তাকে এই প্ল্যান সম্পর্কে জানানো হয়েছিল। বাবার সঙ্গে সেও লোভ সামলাতে পারেনি, রাজি ছিল সে নিজেও। কেটে যায় আরো কয়েকটা দিন। কিছুটা স্বাভাবিক হয় মৌরিন। হতেই হবে, এটাই যে পৃথিবীর নিয়ম। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হয়। প্রায় 15 দিন বাদে নাজিমের এই জঘন্য কাজের খবর ফাঁস হয়ে যায়। সবটা জানতে পেরে যায় মৌরিন। নাজিম, নাহিদ এবং তাদের পরিবার ভালোভাবে বুঝিয়েছিল মৌরিনকে, এই পরিবার তো তার নিজের, যা তার ও নাহিদেরও। সেই হিসাবে এই সম্পত্তি নাহিদেরই হওয়া উচিত। মেনে নেয়নি মরিন। সে এর প্রতিবাদ করে। বাবার শোক একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ব্যবসায়ী মনিরের ভাগটুকু ফিরিয়ে আনার। সেটা মারুফার নামে করতে চেয়েছিল সে। এই ব্যবসা থেকে বেরিয়ে আসবে প্রয়োজনে, তবে তার বাবার অধিকার অন্য কাউকে দেবে না সে। ক্ষিপ্ত হয় নাজিম শেখ এবং তাদের পরিবার। তালাকের ভয় দেখান মৌরিনকে। মৌরিনও বিপরীতে হাসে কেবল। এমন এক লোভী পরিবারের বউ সে হয়ে থাকবে না, এটা ভাবা তো ভুল নয়। তবে মৌরিন মেনে নিত যদি নাহিদ এসবকে সাপোর্ট না করত। নাহিদ বরাবরই পরিবারের ভক্ত ছেলে। সকলে যেভাবে তার ব্রেন ওয়াশ করেছে, সেও ঠিক তেমনটাই বুঝেছে। পরিবারের সঙ্গে সে নিজেও তালাকের ভয় দেখায় মৌরিনকে। মৌরিন মোটেও ভয় পায়নি, বরং সে নিজেই তালাক দিতে চাইল নাহিদকে। এবার আরো বেশি তেতে উঠল সকলে। রেজিস্ট্রি হয়নি ওদের, কেবলই ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়েছিল, তাও ভিডিও কলে। একইভাবে তালাকও হয়ে গেল তাদের সেই ভিডিও কলেই। এতেই মৌরিনের বিন্দু মাত্রও কষ্ট হয়নি। তবে খারাপ লেগেছিল ব্যবসার অংশটুকু আর ফিরিয়ে আনতে না পারায়। নাজিম শেখ এত বুদ্ধিমত্তার সঙ্গে কাগজপত্র তৈরি করেছিলেন যে আইনি সহায়তা নিয়েও কোনো লাভ হয় না। বিয়ের ব্যাপারেও পরিবার ব্যতীত কেউই তেমন কিছু জানতো না। পরিবার বলতে মৌরিনের 2 চাচা, তবে তারাও এবার বিপক্ষে চলে গেলেন। বরং মৌরিনকে দুষলেন এই তালাক আর বিয়েতে রাজি হওয়ার জন্য। ভালোভাবে সংসার করলেই তো পারতো, সব কিছু ঠিক থাকতো তাহলে। অবাক হয় মৌরিন। পৃথিবীতে আত্মীয়, কাছের মানুষ শব্দগুলোর উপর থেকে মন উঠে যায় তার। সিলেটে নিজেদের ফ্ল্যাট ছিল মনিরের, সেখানে থাকতো সে পরিবার নিয়ে। আর ছিল কিছু জমি জমা, সেখানে ততদিনে ভাগ বসাতে হাজির হয়েছে তার 2 ভাইয়ের ছেলেরা। হায় রে সমাজ! একটা মানুষ পৃথিবী ত্যাগ করার 1 মাস পূর্ণ হওয়ার আগেই এই লোভী মানুষগুলো সম্পদের লোভে পাগল হয়ে যাচ্ছে। এদের সাথেই নাকি আবার রক্তের সম্পর্ক। হাসি পায় মৌরিনের। টাকা পয়সার প্রতি তার লোভ নেই এতটুকু। ইসলামিক দৃষ্টিতে ছেলে না থাকায় যতটুকু অংশ ভাইয়ের ছেলেরা পায়,
তা থেকেই সেই লোভী লোকগুলো বঞ্চিত করেনি মৌরিন। ব্যবসায় যে টাকা আটকে ছিল তা তো আগেই নাজিম শেখ নিয়ে নিয়েছে, বাকি রইল এই ফ্ল্যাটটা। এত কিছুর পর নিজেকে শক্ত রাখাটা কঠিন হয়ে পড়েছিল মৌরিনের জন্য। ডিভোর্সের জন্য নয়, বরং আত্মীয় নামক ব্যক্তিগুলোর জন্য। এই শহরটাই অপ্রিয় হয়ে ওঠে মৌরিনের কাছে। অনেক ভেবে চিন্তে সে এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। কোনো লোভী আত্মীয়র তার প্রয়োজন নেই। ফ্ল্যাটটা বিক্রি করে দেয় মৌরিন, সঙ্গে ঘরের কিছু আসবাবপত্রও। যে টাকা পাওয়া যায় তার অধিকাংশ টাকাই মাদ্রাসায় দান করে দেয় মৌরিন। কিছুদিন চলার জন্য নতুন শহরে একটা থাকার জায়গা জোগাড় করার জন্য কিছু টাকা রেখে দেয় সে। এরপরই চলে আসে ঢাকায়, নতুনভাবে জীবনটা শুরু করে, নিজের চিরচেনা কঠিন রূপটাকে ধরে রাখার জন্য। পরের দিনও সঠিক সময়ে শুটিং সেটে এসে পৌঁছায় মরিন। শরীরটা তার খুব একটা ভালো নয়, গলাটা ভেঙে গেছে, সঙ্গে জ্বরও লাগছে কিছুটা। আজকে শুটিংটা শহর থেকে একটু ভেতরের দিকে, কিছুটা শুনশান জায়গায় হচ্ছে। দুজন বাচ্চা থাকবে আজকের শুটিংয়ে, তাদের মধ্যে একজন খুবই ছোট, 5 বছর বয়স হবে। মৌরিন নিজে একটা চেয়ারে বসে পাশের চেয়ারে সেই মেয়েটাকে বসিয়ে তার সংলাপগুলো কিছুটা বুঝিয়ে বলতে থাকে। গলাটা ভাঙা যেহেতু, তাই কণ্ঠস্বর কিছুটা অন্যরকম শোনায় মৌরিনের। বাচ্চা মেয়েটা মৌরিনের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপু, তোমার গলায় কি ব্যাঙ ঢুকেছে? 2 সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে বেশ মন খুলে হাসতে লাগলো মৌরিন। এইভাবে শেষ সে কবে হেসেছে মনে পড়ল না। কিছুক্ষণ বাদে নিজের হাসি থামিয়ে মেয়েটার গাল টেনে বলল, হ্যাঁ গো, তাই হয়েছে বোধ হয়। রুবেলের ডাক পড়তেই মেয়েটাকে নিয়ে তার দিকে চলে যায় মৌরিন। একই জায়গায় ফিরে আসে তার প্রায় 10 মিনিট পর। এখন শুটিং চলবে, মৌরিনের কাজ নেই তেমন। পাশের চেয়ার থেকে নিজের ব্যাগটা তুলে হাতে নেয় মৌরিন। তখনই তার চোখে পড়ে ব্যাগের নিচে রাখা একটা ছোট্ট ভাঁজ করা কাগজের দিকে। ওপর থেকে কিছু লেখা আছে। চিরকুটটা হাতে তুলল মৌরিন। ভাঁজের ওপরেই সেই কমলা রঙের কালি দিয়ে লেখা, ব্যাগে রাখা বারণ, ব্যাগের নিচে রাখা অবশ্যই বারণ নয়। চিরকুটটা খোলে মৌরিন। অনেকটা আগের দিনের মতোই লেখা, মৌরি ফুল, হাসলে যে তোমার গালে সামান্য টোল পড়ে জানতাম না তো। তবে তুমি হেসো না, তোমার জন্য গম্ভীর থাকাটাই বেটার, ওটাই যাই তোমার সঙ্গে। তুমি তো সুন্দর নাও, এক কথায় অসুন্দর বলা চলে। তবুও তোমার গালের সেই সামান্য টোল পড়াটা দেখে অদ্ভুত লেগেছে আমার। কারণটাও অজানা, তবে মারাত্মক অস্থির লাগছে। ইতি সেই আগন্তুক। বরাবরের ন্যায় শান্তই রইল মৌরিন। কেবল তার ভুরু যুগল ঈষৎ সংকুচিত হলো। চক্ষুদ্বয় কিছুটা ছোট ছোট করে আরো একবার পড়ল চিরকুটটা। এরপর চেয়ারে বসে সামনের দিকে তাকিয়ে ভাঁজ করলো সেটা। রুবেলকে একবার বলেছে বারবার তাকে বিরক্ত করাটা ভালো দেখায় না। ফলস্বরূপ এই চিরকুটটা সে পাত্তাই দিল না। কোনো বিষয় থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো সেই বিষয়টাকে অবহেলা করা। এই চিরকুটটা যে পাঠিয়েছে সে নিশ্চয়ই মৌরিনের গতিবিধি লক্ষ্য করছে। 2-3 দিন তাকে শান্ত দেখে নিশ্চয়ই ছেড়ে দিবে এইসব। হাঁটুতে কনুই ঠেকিয়ে মাথার কিছুটা ঝুঁকিয়ে নিল মৌরিন। 2 হাতে মাথা চেপে ধরে ওভাবেই বসে রইল খানিকক্ষণ। চোখ বন্ধ করতেই চোখে গরম অনুভূত হলো। জ্বরটা বোধহয় বাড়ছে ধীরে ধীরে। কাজ না করতে পারলে আসার কি দরকার ছিল? কণ্ঠটা শুনেই মৌরিন বুঝতে পারল তুর্য তার সামনে এসে বলছে কথাটা। মাথা থেকে হাতটা সরিয়ে সোজা হয়ে বসলো মৌরিন। তাকালো সামনের দিকে। তুর্য কিছুটা সামনে একটা চেয়ারে বসে ফোন ঘাঁটছে। মৌরিন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি যতটা জানি এই সময়ে আমার কোনো কাজ নেই। নিজের যতটুকু কাজ তা আমি করেই এসেছি, আর পরবর্তীতেও করতে পারবো। একান্ত না পারলে অবশ্যই আসতাম না। তুর্য তাকালো মৌরিনের দিকে। চেয়ার থেকে উঠে পাশে থাকা টেবিলের ওপরে স্ক্রিপ্টটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো কিছুক্ষণ। হুট করে সেইগুলো বন্ধ করে পাশে ফিরে মৌরিনের দিকে তাকালো সে। নিজের এক হাতের দিকে তাকিয়ে আবারও মৌরিনের দিকে তাকায় সে। মৌরিন তাকায়নি সেই দিকে, তার দৃষ্টি নিচের দিকে আবদ্ধ। তুর্য খানিকক্ষণ সেইভাবে স্থির থেকে পা বাড়িয়ে মৌরিনের দিকে সামনে এসে দাঁড়ায়। নিজের ডান হাতে থাকা ঔষধটা হুট করে মৌরিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নাও এটা। কথাটা বলেই আবারও সেই চেয়ারের গিয়ে বসে পড়ে তুর্য। মৌরিন কয়েক সেকেন্ড নিজের হাতে থাকা ঔষধের দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে খেয়ে নেয় ঔষধটা। বোতলটা পুনরায় ব্যাগে রেখে তুর্যের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ। অবাক হয় তুর্য।
ধীর কণ্ঠে বলে, স্ট্রেঞ্জ, তেড়ামি করলে না? মৃদু হাসে মৌরিন, তুর্যের দিকে তাকিয়ে বলে, আমি তো আর অকৃতজ্ঞ নই, উপকার করলে তাই ধন্যবাদ দিলাম। এখানে তেড়ামি করতে যাব কেন? কি ওষুধ দিলাম দেখে নিয়েছো? আগেও খেয়েছি তো। মাইগ্রেনের প্রবলেম? অল্প স্বল্প। আমারও ছিল, আমার কাছেই, তাই তোমাকে দিলাম। বিপরীতে আর কিছুই বলল না মৌরিন। এরই মধ্যে ডাক পড়ে তুর্যের। সে নিজেও চলে যায় শুটিং এর জায়গায়। মৌরিন জানে এখন তার ঘুম পাবে, তাই আগে ভাগে ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। ইনবক্সে অনেক বন্ধুরা মেসেজ দিয়ে রেখেছে, রিপ্লাই দিতে ইচ্ছে করে না। ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে পর পর অনেকগুলো ডিলিট করলো মৌরিন। অপরিচিত ব্যক্তির রিকোয়েস্ট সে খুব একটা অ্যাকসেপ্ট করে না, আগেও করতো না। আর এখন নিশ্চিত নাহিদও ৫-৬টা ফেক আইডি খুলে রিকোয়েস্ট দিয়ে রেখেছে। মাঝে সাঝে এগুলো ভেবে আপনা আপনি হাসি পায় মৌরিনের। হুট করে যেন নাহিদের সুবুদ্ধি হয়েছে। সে মনে করছে সে যা করেছে ভুল করেছে। এখন তারা চায় মৌরিনকে আবারও বাড়ির বউ করে নিয়ে যেতে, বিনিময়ে ব্যবসার অংশটুকু ফিরিয়ে দেবে। রাজি হয়নি মৌরিন। মরে গেলেও তো অমন লোভী পরিবারকে সে দ্বিতীয়বার বিয়ে করবে না, আর ইসলামিক দৃষ্টিতে তা সম্ভবও নয়। শুটিং শেষ হওয়ার কিছুক্ষণ আগেই রুবেলের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে আসে মৌরিন। এখন তার কাজও নেই তেমন, যা ছিল তা গুছিয়ে এসেছে। দিনটা বুধবার। মৌরিনদের বাসায় যাওয়ার রাস্তায় সব দোকান বন্ধ থাকে এই দিন। মৌরিন আশেপাশে তাকালো না, কেবল সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল। পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ ডাক দিতেই থেমে যায় মৌরিন। পেছনে ঘুরতেই জ্যোতিকে হাঁটুতে হাত রেখে হাঁপাতে দেখে সে। জ্যোতির সঙ্গে মৌরিনের আলাপ হয়েছিল ভার্সিটিতে। ট্রান্সফারের কিছু কাজে কয়েকদিন যেতে হয়েছে ভার্সিটিতে। সেখানেই জ্যোতির সঙ্গে কথা হয়েছিল। আরো দুজনে সিলেটেরই মানুষ, সখ্যতা জমেছে বেশ ভালোই, তবে ফোন নাম্বারটা নেওয়া হয়ে ওঠেনি। জ্যোতি কিছুক্ষণ বাদেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, শুনতে পাওনি? মৌরিন সামান্য হেসে উত্তর দেয়, খেয়াল করিনি বোধ হয়। এদিকেই বাসা তোমার? হ্যাঁ, একটু সামনেই। তোমাকে তো আগে দেখিনি। না না, আমার বাসা এখানে না তো, এক ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। জ্যোতি আর মৌরিন একই সঙ্গে সামনে হাঁটতে শুরু করে। জ্যোতি হাঁটতে হাঁটতেই বলে, কি ডেঞ্জারাস গো রাস্তাটা। এই ভর দুপুরে কতগুলো ছেলে ওপেন প্লেসে টিস করছিল আমায়। কিছুক্ষণ চুপ থেকে জ্যোতি জিজ্ঞাসা করে, তুমিও তো ওই দিক থেকেই এলে, দেখোনি? খেয়াল করিনি। তোমায় কিছু বলেনি ওরা? মুচকি হাসে মৌরিন। জ্যোতির দিকে তাকিয়ে বলে, দিনের বেলায় কখনোই আমায় ইফটিজিং এর শিকার হতে হয়নি। যা দুই একবার হয়েছে তা সন্ধ্যার পর। তবে আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না। বাহ, বেশ সাহসী তো তুমি। একইভাবে হাসে মৌরিন, প্রত্যুত্তর করে না। সে জানে সে সাহসী, নিজের প্রতিটা গুণ তার চেনা এবং জানা। অহংকার করা উচিত নয় এই নিয়ে, তবে সেটা ভেতর থেকে আসে না। হয়তো সেটাও এক প্রকার গুণের অন্তর্ভুক্ত। সন্ধ্যার পর নির্ঝরকে ফোন করে ইমিডিয়েটলি দেখা করতে বলেছে জ্যোতি। তার এত জরুরি কথা শোনার উদ্দেশ্যে নির্ঝরও তড়িঘড়ি করে হাজির হয়েছে তার বাড়ির ছাদে। সেখানে গিয়ে দেখতে পায় জ্যোতি ছাদের রেলিং ধরে হাত রেখে দাঁড়িয়ে আছে। নির্ঝর দ্রুত পায়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আমাকে এত জলদি আসতে বললি, নিজে হাওয়া খাচ্ছিস? সিরিয়াসলি? আমি ভাবলাম। কি ভাবলে? বিয়ে ঠিক হয়েছে আমার? পাশ ফিরে কথাটা বলে জ্যোতি। তার মুখভঙ্গি গম্ভীর। নির্ঝর আরাম করে দাঁড়িয়ে বলে, সেটা হলে তো ভালোই হতো। ছাড়, কেন ডেকেছিস সেটা বল। এমন কি কথা যে ফোনে বলা যাবে না? বেশি ডিস্টার্ব করলাম নাকি? ভুরু কুচকে তাকায় নির্ঝর। কিছুটা ধমকে সুরে বলে, একদম সিনেমার ডায়লগ দিবি না। কি বলবি বল। আমার বিয়ে করা উচিত, তাই না? নির্ঝর মজা করে বলল, একদম। অনেকদিন বিয়ে দাওয়াত পায় না। কিন্তু আমার বিয়ে খেতে চাইলে তোমার অনেক দূরে যেতে হবে। কেন? কারণ আমি স্কলারশিপ নিয়ে ইটালি পড়তে যাচ্ছি। তো এদেশের ছেলে বিয়ে করার প্রশ্নই আসে না। সেখানে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নেব। গা ছাড়া ভাব নিয়ে বলল জ্যোতি। নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই তো? কি নকল? বিশ্বাস হচ্ছে না? সন্দেহজনকভাবে বলল নির্ঝর। জ্যোতি তাতে পাত্তা না দিয়েই বলল, অভিনন্দন জানাও আমাকে। নির্ঝর বিরক্তি ভাব নিয়ে বলে, এটা তো জরুরি কথা। এটা তো ফোনে বলা যেত না। শুধু শুধু টাইম নষ্ট করলাম। অবাক হয় জ্যোতি। সে চলে যাবে জেনেও নির্ঝর কিছুই বলছে না। এটা মেনে নিতে কষ্ট হলো জ্যোতির। অন্যদিকে ঘুরে কেবল ক্ষীণ স্বরে বলল, সরি। কথাটা বলে নিচে চলে যায় জ্যোতি। নির্ঝরও এবার কিঞ্চিত অবাক হয়।
হয়েছেটা কি জ্যোতির? নিজে থেকেই কিনা সরি বলছে, ঝগড়া না করে। স্ট্রেঞ্জ। 3 নাম্বার চিরকুটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মরিন। পর পর দিন দিন সেই একই কমলা রঙের কালি দিয়ে চিরকুট লেখা হয়েছে। আজকেও ব্যাগের নিচে রাখা ছিল। তাতে লেখা মৌরি ফুল। মুখে বলার চেয়ে চিরকুটের মাধ্যমে কথা বলার বিষয়টা কিন্তু মন্দ নয়। আদিকালের ভাবি এইসব পাওয়া যায় কিছুটা। এক্ষেত্রে কথাটা হচ্ছে একপাক্ষিক। তবে তোমার মুখে এতটুকু বিরক্ত ভাব নেই কেন? ভালো লাগছে এই আগন্তুকের থেকে চিঠি পেতে, নাকি তুমি অনুভূতি শূন্য? কোনটা? উত্তরের প্রয়োজন নেই, তবে নিজের অনুভূতি জাগ্রত করো। হয় বিরক্ত হও, না হয় মুচকি হাসো। আমি মনোবিজ্ঞানী তো আর নই যে তোমার শান্ত মুখশ্রী দেখেই মনের কথা বুঝতে পেরে যাব। ইতি প্রিয় অথবা অপ্রিয় আগন্তুক। মুখভঙ্গি পরিবর্তন করলো না মৌরিন। আগের ন্যায় চিরকুটটা ভাঁজ করে মন দিয়ে নিজের কাজ দিল। এই চিরকুট দাতা কে হয়তোবা আবারও হতাশ করলো মৌরিন। স্পষ্টভাবে উল্লেখ করার পরও শান্ত রইল মৌরিন, যেন সে অমন কিছুই পড়েনি। আগন্তুককে নিয়ে 2 সেকেন্ডও ভাবার প্রয়োজন মনে করল না মৌরিন। এমনিতেও আজ তার অনেক কাজ। বাচ্চা দুজনের সঙ্গে যুক্ত হয়েছে আরো 5 জন। প্রত্যেকেরই বয়স 7-এর নিচে। তাদের সবাইকে একে একে সবকিছু বুঝিয়ে দেওয়ার কাজটা মৌরিনের কাঁধেই এসে পড়ল। সে চাইলেই এড়িয়ে যেতে পারত, তবে যায়নি। সেটের সবাই মৌরিনকে এখন অনেকটাই পছন্দ করছে। রুবেল তো অনেক ক্ষেত্রেই তাকে আলাদাভাবে নিজের কাজে সাহায্য করতে বলেছে। মৌরিন সন্তুষ্ট এতে, তাই সেও খুশি মনে কাজ করছে। প্রায় 30 মিনিট একটু বিরতি পেল মৌরিন। এবার ঘটল অন্য একটা ঘটনা। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ছুটে এসে মৌরিনের হাতে একটা কাগজ ধরিয়ে আবারও শুটিংয়ের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ ভুরু কুঞ্চিত করে তাকিয়ে থেকে কাগজটা খুলল সে। ভিন্ন বিষয় কেবল এটাই, আজকের লেখাটা কালো কালিতে, বেশ স্পষ্ট অক্ষরে। আগেরটার সঙ্গে হাতের লেখা পুরোপুরি মিলছে না। আজ এই কাগজটাতে কেবল একটা লাইনই লেখা, মৌরিন তুমি এমন কেন, অন্যরকম কেন নাও। এবার কয়েক সেকেন্ড লেখাটার দিকে তাকিয়ে রইল মৌরিন। এই প্রথমবার লেখাটা পড়ে কিঞ্চিত হাসি পেল তার। কারণও আছে বটে। এই কথাটা সে প্রথমবার শুনছে না। এর আগেও ফ্রেন্ড সার্কেলের থেকে এই প্রশ্নটা শুনতে হয়েছে তাকে। তবে হাসলো না মৌরিন। ভাঁজ করলো চিরকুটটা। দৃষ্টি সরিয়ে তাকালো এবার শুটিং চলতে থাকা স্থানের দিকে। আগন্তুকের পরিচয় জানার জন্য নয়, কোন বাচ্চাটা এটা দিয়ে গেল তাকে তা দেখার জন্য। আগন্তুকের পরিচয় জানার ইচ্ছে হলো না মৌরিনের। যে নিজের পরিচয়টা লুকিয়ে রাখতে চাইছে তার পরিচয় না জানাটাই ভালো। আজ দুটো নয়, বরং তৃতীয়বারের মতো আবারও একটি চিরকুট এলো। এবারও নিয়ে এলো একটি বাচ্চা। সে বেশ ভালো করেই তা এগিয়ে দিল মৌরিনের দিকে। মৌরিন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কে দিয়েছে সেটা জানাতে হবে না, তবে এর পার থেকে কেউ দিলে সেটা নিয়ে আসবে না, ঠিক আছে? বাচ্চাটা মাথা নাড়ালো, তবে ফিরে যাওয়ার আগে চিরকুটটা মৌরিনের হাতে গুজে ছুটে পালালো সে। বাচ্চাটার কাজে স্মিত হাসলো মৌরিন। চিরকুটটা খুলে দেখার ইচ্ছে হলো না, তবুও খুললো। আসল মৌরি ফুল, কিন্তু দেখতে বেশ সুন্দর, তবে অনেকটাই অবহেলিত। তুমিও তো দেখতে মোটেও সুন্দর নও। তোমার তো আরো বেশি অবহেলিত হওয়া উচিত। তবুও ইনডাইরেক্টলি আমার দ্বারা তুমি প্রশংসিত হয়ে যাচ্ছ বারংবার। এটা ঠিক হচ্ছে না মৌরি ফুল, মোটেও কিন্তু ঠিক হচ্ছে না। একটা জিনিস ভালো লাগলো মৌরিনের। আগন্তুক সরাসরি বলে দিচ্ছে তুমি সুন্দর নাও। মাথা 2 দিকে সামান্য নাড়িয়ে পাশে তাকাতেই দেখলো তার ব্যাগের নিচে আরো একটা কাগজ। অদ্ভুত, এটা কখন এলো? ব্যাগটা উঁচু করে কাগজটা হাতে নিল মৌরিন। একটা বিষয় খেয়াল করলো, আজকে শেষের 2টি চিরকুট এবং বর্তমানেরটাও আগেরগুলোর থেকে ভিন্ন। এই 3টে চিরকুট লেখা হয়েছে কালো রঙের কালি দিয়ে, তবে তাড়াহুড়ো করে লেখা হয়েছে তা কিছুটা বোঝা যাচ্ছে। শেষ চিরকুটে লেখা, তুমি তবুও হাসলে না, বিরক্তও হলে না। বলা হয় নীরবতা সম্মতির লক্ষণ। তোমার শান্ত রূপটাকে সম্মতি হিসেবে নিতে চাইলে আরো অনেক কিছু লিখতে পারতাম, তবে সেটা নিচ্ছি না, কারণ তুমি মানুষটাই ভিন্ন। সাধারণ কোনো কথা তোমার সঙ্গে যায় না, আর এটাই আমার সহ্য হচ্ছে না। তোমার মাঝে এতটুকু পরিবর্তন এলে এই চিরকুটটা দিতাম না, তুমি দিতে বাধ্য করেছ। সব কথাগুলো তোমার নিকট পৌঁছে দিতে ব্যাকুল হয়ে উঠেছি মৌরিফুল। ভালো লক্ষণ নয় এগুলো, ইঙ্গিত করে অন্য কোনো অনুভূতির। বোকা নই আমি যে নিজের অনুভূতি বুঝতে পারবো না।
তবে তোমায় বলি, সাধারণ হতে শেখো মেয়ে। অসুন্দর মেয়েদের এমন অসাধারণ হতে নেই। এরই মাঝে অন্য একটা কাগজে আরো কিছু লেখা। দেখেছো, কাব্যিক হয়ে যাচ্ছি মৌরিফুল। তুমি চলে যাও তো, থেকো না এখানে। আর কোনো কাজ নেই এখানে। কেন কাজ করতে হবে তোমাকে? আচ্ছা, আমার পরিচয় জানার কি একটু ইচ্ছে নেই তোমার মধ্যে? লেখাগুলো পড়ে আন্দাজ করা যায়। আমি কিন্তু নিজের মতো করেই লিখেছি সবকিছু, লুকোতে চাইনি নিজেকে। বুঝে গেলে ভালো, না বুঝলে বলা যায় না। কোনোদিন নিজে থেকেই পরিচয় দিয়ে বসি। ডাক পড়ল শুটিংয়ের জায়গায়। চিরকুটগুলো ভাঁজ করে সেদিকে পা বাড়ালো মৌরিন। আন্দাজ করতে পারল কি এই চিরকুটটা তাকে? না, চাইলই না তাকে খুঁজে বের করতে। জানতে ইচ্ছে হলো না তার পরিচয়। সাধারণ শব্দটা মৌরিনের সঙ্গে যায় না। এদিক থেকে আগন্তুক খুব একটা ভুল কথা বলেনি। সন্ধ্যাবেলা স্টুডেন্ট এর বাসায় এসেছে মৌরিন। তবে সেই স্টুডেন্ট নাকি তার আন্টির বাসায় গিয়েছে, আসবে 10 মিনিট বাদে। তাই চেয়ারে বসে তার জন্যই অপেক্ষা করছে মৌরিন। ফোনটা হাতে, দৃষ্টিও ফোনের দিকেই আবদ্ধ। ঠিক সেই সময় ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম শাহ। ফেক আইডি কিনা শিওর হতে আইডির ভিতরে প্রবেশ করল মৌরিন। না, ফেক আইডি নয়, শতভাগ আসল আইডি আবরাজের। কিছুক্ষণ চিন্তা করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল মৌরিন। যেহেতু পরিচিত, তাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে বিষয়টা খারাপ দেখায়। মৌরিনের আইডিতে প্রায় অনেক দিন আগের একটা স্ট্যাটাস দেওয়া ছিল। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙামু শকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তবে তা টেকানো মু শকিল। রবীন্দ্রনাথ ঠাকুর। মিনিট দুয়েকের মাথায় আবরাজ সেই স্ট্যাটাসটা মৌরিনের ইনবক্সে শেয়ার করে বলে, ওয়াও, দারুণ লেখো তো তুমি মৌ। মৌরিন স্বাভাবিকভাবে রিপ্লাই দেয়, এটা আমার নয়, রবি ঠাকুরের লেখা। উল্লেখ করা ছিল তো, ভায়া বোধ হয় খেয়াল করেননি। সঙ্গে সঙ্গেই অপর পাশ থেকে সঙ্গে সঙ্গেই রিপ্লাই এলো, ওহ, কিন্তু তুমিও যথেষ্ট ট্যালেন্টেড, চাইলে নিজেও লিখতে পারো। রিপ্লাই করে না মৌরিন। স্টুডেন্ট ও চলে এসেছে ততক্ষণ। তাই ফোনটা ব্যাগে রেখে পড়ানোতে মনোযোগ দেয় মৌরিন। তুর্যের হাতে তার ফোন, সেখানে দৃশ্যমান মৌরিনের আইডি। ফ্রেন্ড লিস্ট পাবলিক করা, তার একদম শুরুতেই আবরাজের আইডি। মৌরিন নিশ্চিত ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি, আবরাজই দিয়েছে। আরও অ্যাকসেপ্টও করেছে। রাগ হলো না তুর্যের, তবে অবাক হল। আবরাজ কেন মৌরিনের সঙ্গে এত ভালো ভালো কথা বলছে সেটা বুঝতে পারল না তুর্য। এত ভদ্রলোক নয় আবরাজ। কারোর সঙ্গে এমনি এমনি অত্যাধিক মিশুক তো সে হতে যায় না। সেখানে মৌরিনকে শুটিং সেটে মৌ মৌ বলে ডাকছে, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে নিজে থেকে। কারণটা উপলব্ধি করতে ব্যর্থ হল তুর্য। বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েকবার মুখে পানির ঝাপটা দিল মৌরিন। চুলে বেনি করা, তবে সামনের ছোট চুলগুলো ভিজে গেছে কিছুটা। খানিকক্ষণ ওভাবেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল মৌরিন। নিজেকে পুরোপুরি শান্ত রাখার প্রয়াস চালালো সে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘরে চলে এলো। বিছানার উপর ছড়ানো অনেকগুলো কাগজ। এখন পর্যন্ত আগন্তুকের থেকে পাওয়া 6টি চিরকুটই সেখানে রাখা আছে। তার পাশেই দুটো A4 সাইজের কাগজ, মাঝ বরাবর কিছু লেখা। এগুলো শুটিংয়ের সময় লেখা হয়েছিল। শুটিংয়ের প্রয়োজনে তুর্যকেই লিখতে হয়েছিল অল্পস্বল্প, আরও দুজন লিখেছিলেন সিনের প্রয়োজনে। তার মধ্যে দুটো কাগজ স্ক্রিপ্টের সঙ্গে কোনোভাবে মৌরিনের ব্যাগে চলে এসেছে কিছুক্ষণ আগে। আগামীকাল এর শুটিংয়ের স্ক্রিপ্ট বাড়িতেই নিয়ে এসেছিল মৌরিন। সবকিছু একে একে গুছিয়ে নেওয়ার সময় ব্যাগে থাকা চিরকুটগুলোর দিকে চোখ যায় তার। সবগুলোই একই জায়গায় রেখে দেওয়া, দ্বিতীয়বার পড়েনি মৌরিন। তবে ফেলে দেওয়াটাও হয়ে ওঠেনি। তবে ওগুলো ব্যাগে রাখার ইচ্ছে হলো না, বের করল ছিঁড়ে ফেলবে বলে। ঠিক তখনই স্ক্রিপ্টগুলোর মাঝে থাকা সেই দুটো কাগজ চোখে পড়ে মৌরিনের। কিছু একটা খটকা লাগতেই সেটা হাতে তুলে নেয় সে। এরপর সেই আগন্তুকের দেওয়া আজকের চিরকুটগুলোর মধ্যে একটা খুলে ধরে সে।
দুটো কাগজ পাশাপাশি আনে মৌরিন, কয়েক সেকেন্ড পরখ করতেই নিশ্চিত হয়ে যায় কাগজের উপরের হ্যান্ডরাইটিং এর সঙ্গে চিরকুটের হ্যান্ডরাইটিং হুবহু মিলে যাচ্ছে। আর সেই হ্যান্ডরাইটিং আর কারোর নয়, ইলহাম আফসার তুর্যর। নিজের গতানুগতিক ধারা থেকে বঞ্চিত হয়ে চমকালো মৌরিন। বিছানা থেকে সেই প্রথম দিনের চিরকুটটা এনে মিলালো, না, এটার সঙ্গে মিল নেই। কাগজগুলো নামিয়ে ফেলল মৌরিন, বুঝতে পারল তার জন্য স্থির থাকাটা কঠিন হয়ে পড়ছে। মুখ মুছে পুনরায় বিছানায় গিয়ে বসে মৌরিন। হাতের লেখা না মেলার কারণটাও হয়তোবা বুঝতে পারল। আগের দুদিন সময় নিয়ে অন্যরকম করে লিখেছিল। আজ সেটা হয়নি। আজ চিরকুটগুলো লেখা হয়েছে তাড়াহুড়োর মধ্যে, তাই নিজের আসল হাতের লেখাই প্রকাশ পেয়েছে সেখানে। সবকিছু গুছিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল মৌরিন। বর্তমানেও সে অনুভূতি শূন্য। আগন্তুককে চেনার চেষ্টা করলেও হয়তো তুর্যের নাম কখনো তার মাথাতেই আসত না। বেশ খানিকক্ষণ ভাবার পর এমন চিরকুট দেওয়ার একটা কারণ আবিষ্কার করল মৌরিন। তুর্য তাকে সহ্য করতে পারে না, কথাটা শতভাগ সত্যি। বারবার অপমান করতে চাইলেও তাতে সক্ষম হয়নি তুর্য। তাই হয়তো রাগের কারণে এমন প্ল্যান করেছে সে। অনুভূতি খুব খারাপ একটা জিনিস, আর কিছু অনুভূতি মানুষকে কষ্টই দিয়ে যায়। তুর্য হয়তো তেমনটাই চেয়েছে। এমনটা ভেবে থাকলে সে এখনো মৌরিনকে চিনতেই পারেনি। বাকিদের মতো নরম মনের মেয়ে নয় সে, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া অতটা সহজ নয়। আর ভাবতে চাইল না মৌরিন, এমনিতেই বেশি ভেবে ফেলছে। এত ভাবনা ভালো নয়। একটা বিষয় নিয়ে ভাবতে চাইলে তা নিয়ে আরো অধিক ভাবনা আপনা আপনি চলে আসে মাথায়। এই হয়তো মস্তিষ্কের নিয়ম। চতুর্থ দিনের শুটিংয়ে প্রায় সবাই এসেছে। দিয়া, তুর্য, আবরাজ সকলেই আছে। মৌরিন ও নিজের মতোই কাজ করছে। চিরকুটদাতাকে ধরে ফেলার পরও তার মাঝে কোনো ভাবান্তর নেই। এমনিতেও তুর্যের সঙ্গে খুব একটা কথা বলার প্রয়োজন হয় না, কারোর সঙ্গেই কথা বলতে হয় না সেভাবে। তাই সে অন্যদিনের মতোই রইল। তুর্য বুঝতেও পারল না সে ধরা পড়ে গেছে। একটা অবাক করা ব্যাপার লক্ষ্য করল সকলে, দিয়া আজ তুর্যের আশেপাশে ঘুরছে না, অন্যদিনের মতো তার গা ঘেঁষার চেষ্টা করছে না। কারণটা আবরাজ না জানলেও তুর্য বেশ ভালো করেই জানে। গতকাল দিয়ার উপর বিরক্ত হয়ে বেশ ভালোই ধমক দিয়েছিল তাকে, সেটা কারো নজরে আসেনি। দিয়াও তার জন্যই মনের কষ্টে আজ অভিমান প্রদর্শন করছে। সে হয়তো ভাবছে তুর্য তাকে মানাতে আসবে। তবে তেমনটা হলো না, বরং তুর্য শান্তমনে চিরকুট লিখল সকলের নজর এড়িয়ে। সবাই আজ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। আগামী মাসেই বেশ বর্ষর একটা অ্যাওয়ার্ড শো আছে। সেখানে ছোট পর্দার বেস্ট অ্যাক্টর হওয়ার দৌড়ে আবরাজ এবং তুর্য দুজনেই রয়েছে। তাদের সঙ্গে আরও একজন রয়েছে, তবে সকলেই জানে হয় তুর্য না হয় আবরাজ। এদের মধ্যেই একজন অ্যাওয়ার্ড পাবে। ফাইনাল নমিনেশন প্রকাশ পেল গতকাল, তাই আজ এ নিয়ে কথা হচ্ছে বেশি। আবরাজ আর তুর্য এসব কথার মাঝে এমনভাবে তাকাচ্ছে একে অপরের দিকে যেন এখনই অন্যজনের থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেবে। এ যেন এক যুদ্ধক্ষেত্র, কে বিজয়ী হয় সেটাই জানার অপেক্ষা। আগের দিনের মতোই মৌরিনের ব্যাগের নিচে চিরকুট রেখে দেওয়া হলো। তুর্য শুটিংয়ে থাকলেও লুকিয়ে নজর রাখল তার উপর। মৌরিন এলো কিছুক্ষণ পর। চিরকুটের দিকে তার চোখ পড়ল আরও কিছুক্ষণ পরে। ব্যাগ সরিয়ে সেটা হাতে নিল ঠিকই, 2 সেকেন্ড তাকিয়েও রইল। তবে খুলল না চিরকুটটা, রেখে দিল আগের জায়গায়। নিজে চুপচাপ চেয়ারে বসে ফোন স্ক্রোল করল কিছুক্ষণ, এরপর উঠে অন্যদিকে চলে গেল। অবাক হলো তুর্য, তবে রাগ হলো না তার। রাগটাও যেন আজকাল তার সঙ্গ দিচ্ছে না, তার থেকে যথাসম্ভব দূরেই থাকছে। অস্থির হলো তুর্য, আবারও লিখল চিরকুট। একটা নয়, দুটো চিরকুট একসঙ্গে লিখল। এবার তা ব্যাগের ভিতরেই রাখল কারোর সাহায্যে। এরপর শুটিংয়ে ব্যস্ত থাকায় আর মৌরিনের দিকে নজর রাখতে পারেনি, সম্ভব হয়নি। বাড়িতে এসে মৌরিন সেই দুটো চিরকুট পেল ঠিকই, তবে পড়ল না। নিজেকে নিয়ন্ত্রণে রাখছে সে। বলা তো যায় না, যতই কঠিন মনের হোক না কেন, সর্বোপরি সে একজন মেয়ে। এটা এক চিরন্তন সত্য। প্রকাশ করতে না চাইলেও তার মাঝেও অনুভূতি নামক বস্তু রয়েছে, কোনোভাবে তাকে নিজের নিয়ন্ত্রণহীন হতে দিতে চায় না মৌরিন।
আরও তুর্যের মতো অহংকারী ব্যক্তির জন্য কখনোই না। তাই সে চিরকুটগুলো পড়ছেই না। রাত প্রায় 12টা বাজে, কিছু কাজ শেষ করে সবে ফোনটা হাতে নিল সে। মেসেঞ্জারে ঢুকতেই দেখল মেসেজ রিকোয়েস্টের সংখ্যা একটা বৃদ্ধি পেয়েছে। তা চেক করল মৌরিন। একটা আইডি থেকে মেসেজ এসেছে ঠিকই, তবে আইডিটা বর্তমানে ডিঅ্যাক্টিভেট, নামটাও দেখতে পেল না মৌরিন। তবে মেসেজটা চেক করল। বেশ বড় একটা মেসেজ, বাংলিশে লেখা সেটা। মেসেজটা পড়তে লাগলো মৌরিন। পরের দুটো চিরকুটও পড়নি তাই না? জানি না আমি, তবে মনে হলো একটা যেহেতু পড়নি, এরপর যাই দেই না কেন পড়বে না তুমি? এভাবেই কি নিজের বিরক্তির প্রকাশ করছো মৌরিন? আমি ভেবে রেখেছিলাম তুমি বিন্দুমাত্র বিরক্ত হলে চিরকুট দেওয়া বন্ধ করে দেব আমি। অথচ আমি কত সস্তা হয়ে যাচ্ছি ভেবেও সেই কাজ করতে পারছি না। রাগও করতে পারছি না তোমার উপর, কষ্ট পাচ্ছি কিনা তাও জানি না। ধরতে পেরেছ আমি কে? জেনে গেলে অখুশি হব না, তবে আমার সামনে তা প্রকাশ করো না ভুলেও। ইগোতে লাগবে আমার, ওই একটা ক্ষেত্রে আমি একদমই অন্যরকম। তোমাকে ঠিক কি বলতে চাইছি সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, আমার কি মায়ের সাথে কথা বলা উচিত? তোমার মতে তো মায়ের কাছে সবকিছুর সাজেশন পাওয়া যায়। তাহলে তাই করি না হয়, তবুও যদি একটু স্থির হতে পারি। যদি না পড়ে থাকো তবে পড়োনা চিরকুটগুলো, ফিরিয়ে দেওয়া জিনিস আমি দুবার দিতে পছন্দ করি না। এত কিছু যে বলি আমি, তোমার ইচ্ছে করে না প্রত্যুত্তর করতে। এতই অনুভূতিহীন। তবে তুমি কোনো উত্তর দিও না, তাই চাই। একপাক্ষিকভাবেই আমি কথা বলি কেমন? মেসেঞ্জার থেকে বেরিয়ে এলো মৌরিন। ঠিক সেই মুহূর্তেই কারেন্টটাও চলে গেল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে যাওয়াতেও দৃষ্টি স্থির রইল মৌরিনের। পুরো ঘরে কেবল ফোনের অতি সামান্য আলো, সেটুকুও বন্ধ করে দিল মৌরিন। বাতাসে জানালার পর্দা উড়ছে, ফলে চাঁদের আলোয় ঘর আলোকিত হচ্ছে কিছুটা, যদিও তা খুবই অল্প। জানালায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো মৌরিন। চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পারছে না। জীবনটাও তো এমনি, পুরোটাই অন্ধকার, আর এই অন্ধকারের মাঝেই তাকে হাঁটতে হবে, পাড়ি দিতে হবে অনেকটা পথ। ভয় পায় না মৌরিন, নিজের উপর ভরসা রেখেই এই পথে হাঁটতে শুরু করেছে সে। তবে মানুষের মাঝে অলসতা নামক বস্তু আছেই, যেই অলসতা থেকে নিজেকে দূরে রেখেছে মৌরিন। এই অন্ধকার চলার পথে কিছু মানুষ আসে ফোনের ফ্ল্যাশ লাইটের মতো এক ফালি রশ্মি নিয়ে, সেই আলো পেয়ে অলসতা ভর করে মানুষের মনে। নিজের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে সেই আলোর পথেই চলে যায় অনেকে। তবে ওই যে, সেটা ছিল ফোনের ফ্ল্যাশ লাইটের মতন। খুব দ্রুতই চার্জ শেষ হয়ে যাবে, ফোনের আলোও নিভে যাবে, পথটা আবারও আধারে ডুবে যাবে। তবে রাস্তা বাকি থাকবে আরও অনেকটা। আলোর সাহায্য পেয়ে তখন হয়তো আর অন্ধকারে চলাটা সম্ভব হয় না, মুখ থুবড়ে পড়তে হয় মাঝপথেই। ব্যর্থতা ভর করে সমগ্র জীবনে। সেই আলো ছিল ক্ষণস্থায়ী, তবে অন্ধকারে জরাজীর্ণ পথটা চিরকালের জন্য স্থায়ী হয়ে যায় তখন। না সামনে যাওয়ার সুযোগ থাকে আর না পিছনে ফিরে আসার। আপাতত তুর্যকে তেমন ফোনের ফ্ল্যাশ লাইটের এক ফালি রশ্মির সঙ্গেই তুলনা করতে চাইল মৌরিন। বরাবরই নিজেকে বোঝাতে পছন্দ করে সে। অন্যের দেওয়া হাজারো জ্ঞান তার উপর কিঞ্চিত প্রভাব না ফেললেও নিজেকে নিজের বোঝানো কথা তার উপর প্রভাব ফেলে ব্যাপক। তাই এই অন্ধকারের নির্জনতার মাঝে আনমনেই নিজেকে কথাগুলো বোঝাচ্ছে মৌরিন। মারুফা তাকে অনেক ক্ষেত্রে নারিকেলের সঙ্গে তুলনা করে, বাহিরের দিকটা শক্ত হলেও ভিতরটা ঠিকই নরম। তবে মৌরিন তার বিরোধিতা করেছে বরাবরই, তার মতে মারুফার ধারণা ভুল। মৌরিন জানে সে বাহিরে থেকে যেমন ভিতর থেকেও তেমনই, তার কোনো দুই রূপ নেই। রূপ কেবল একটাই, হয়তো তার মাঝেও অনুভূতি, কষ্ট নামক বস্তুগুলো আছে। মানুষ হিসেবে, মেয়ে হিসেবে এগুলো থাকবেই, তবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারাটাই বড় ব্যাপার। আর সেটা মৌরিন বরাবরই করে এসেছে, ভবিষ্যতেও সর্বোচ্চ চেষ্টা করবে। জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভুলেরও মাসুল দিতে হয়।
আর নিজের তুলনামূলক কঠিন জীবনে নতুন করে আর কোনো ভুল করতে চায় না মৌরিন। এমনিতেই নিজের অজান্তে কত ভুলই তো করে ফেলে মানুষ, সজ্ঞানে করা ভুলের পরিমাণটা বাড়ানো থেকে না হয় বিরত থাকুক। আইডিটা আরও কিছুক্ষণ পর অ্যাক্টিভ করল তুর্য। মৌরিন মেসেজ সিন করেছে সেটাও বুঝতে পারল। পুনরায় ফোনটা লক করে নামিয়ে নিল তুর্য। আইডিটা আর ডিঅ্যাক্টিভেট করল না। মনে হয় না মৌরিন দ্বিতীয়বার তার এই আইডির খোঁজ করবে বলে। নিজে থেকেই অনেক কিছু ভেবে নিচ্ছে তুর্য। মনে হচ্ছে সে মৌরিনকে কতই না ভালো করে চেনে, অথচ তেমনটা একদমই নয়। মৌরিনের সাথে তার কথাই হয়েছে হাতে গোনা কয়েকবার। দোলনায় হেলান দিয়ে বসে মাথা পিছনের দিকে কিছুটা ঝুঁকিয়ে নিল তুর্য। চোখজোড়া বন্ধ করে নিল সে। কি করছে সে এগুলো? নিজের জন্য সবসময় সেরাটা খোঁজা তুর্য কিনা অস্থির হচ্ছে মৌরিন নামক সাধারণ মেয়ের জন্য। অবশ্য কথাটা সঠিক নয়, মৌরিনকে সাধারণ বলাটাই ভুল। তবে তুর্য চেয়েছে রূপে গুণে সব দিক থেকে উপরে থাকা মেয়েকে। যেখানে মৌরিনের রূপের বর্ণনা দেওয়ার মতন কিছুই নেই, যদিও তার গুণের কথা বলাই যায়। তবে কি সবটাই ব্যক্তিত্বের উপর নির্ভর করে? বরাবরই নিজেকে নিয়ে গর্ব করা অহংকারী তুর্য মুগ্ধ হয়েছে মৌরিনের ব্যক্তিত্বে। তাহলে আদতেও কি কখনো রূপের কাঙাল ছিল তুর্য? তেমনটা হলে তো দিয়াকে রিজেক্ট করার কোনো কারণই ছিল না। প্রশ্নগুলো নিজেকে করলে এর কোনো উত্তর খুঁজে পায় না তুর্য। সবসময় মুখে বলা কথাটা কি আসলেই তার মনের কথা ছিল? তার মন কি গায়ের রঙের উপর কখনো ফুটবল ছিল? বর্তমান সময়ে প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে প্রথমেই ভিতর থেকে না শব্দটাই কেবল বেরিয়ে আসছে। হয়তো নিজেকেই ভুল চিনেছে তুর্য, যেই ভুলটা ভাঙল মৌরিনের মাধ্যমে। মনটা হয়তো তার ইউনিক শব্দটাই খুঁজত, যা পরিপূর্ণভাবে রয়েছে মৌরিনের মধ্যে। সত্যিই কি মনটা তার আটকে গেল শ্যামবর্ণের গুরুগম্ভীর আত্মবিশ্বাসী অসাধারণ ব্যক্তিত্বের মৌরিনের উপর? মাথার উপর কারো হাতের ছোঁয়া পেতে চোখ খুলে তাকায় তুর্য। নিজের সম্মুখে ইলমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোজা হয়ে বসে সে। ইলমা তার ঠিক পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে। তুর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? পাশ ফিরে বলে তুর্য। ইলমা ছোট নিঃশ্বাস ফেলে তার হাতের উপর হাত রেখে বলে, এভাবে তো কখনো বসে থাকিস না, তাই জিজ্ঞেস করছি কি হয়েছে। স্মিত হাসে তুর্য। তার এই হাসি অন্যরকম। কয়েক সেকেন্ড বাদে কিছু না বলেই ইলমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তুর্য। সরু কণ্ঠে বলে, তুমি বুঝে যাও কি করে বলতো? ইলমা তুর্যের মাথায় হাত রেখে বলে, বারে মা হয়ে ছেলেকে বুঝতে পারবো না। চুপ করে রইল তুর্য। কিছুক্ষণ বাদে চোখ বন্ধ করেই বলে ওঠে, নিজেকেই তো বুঝতে পারছি না গো আম্মু। কয়েক সেকেন্ড বাদে তুর্য চোখ খুলে বলে, আমি না তোমার কাছেই যেতাম। অবাক হয়ে যায় ইলমা বিস্মিত কণ্ঠে বলে, আমার কাছে? কেন? দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে সবকিছু খুলে বলে তুর্য। কিছুক্ষণ নীরবতা বজায় থাকে দুজনের মাঝে। ইলমা অবাক দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে ভালোবাসিস তুই? হয়তো তাই। নির্দ্বিধায় উত্তর দেয় তুর্য। ইলমা পুনরায় প্রশ্ন করেন, এই কদিনেই ভালোবেসে ফেললি? নিজেই ভেবে দেখতো আম্মু, আমার মতো একটা ছেলে এমন অদ্ভুত অদ্ভুত কাজ করছে। শুধুই আমি এমনটা করব? এটা সম্ভব? ইলমা মুচকি হেসে বলেন, ভালোবাসা তো খারাপ কিছু নয় তুর্য। তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? সরাসরি জানিয়ে দে মেয়েটাকে। ও বাকিদের মতো নয় আম্মু, সম্পূর্ণ আলাদা। আর তাছাড়াও আমার একটা প্রেস্টিজ আছে। এত প্রেস্টিজ নিয়ে তো ভালোবাসা যায় না তুর্য। আম্মু, করুণ সুরে বলে তুর্য। ইলমা শান্ত কণ্ঠে বলেন, ভুল কিছু বলিনি, এখন বাকিটা তোর হাতে। ভালোবাসা প্রকাশ করলে কারো প্রেস্টিজ চলে যায় না তুর্য। চোখ বন্ধ করে চুপ করে রইল তুর্য। আপাতত ভাবনা থেকে বিরত থাকল সে। ইলমা ভুল কিছু বলেনি, তবুও যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে তুর্য। কি করা উচিত সেটাই বুঝতে পারছে না।
চতুর্থ দিনের শুটিং শেষের দিকে। মৌরিন বেরিয়ে যাবে এক্ষুনি, ভার্সিটিতে কাজ আছে একটু। বরাবরের মতো ব্যাগটা তুলতেই তার নিচে চিরকুট পায় মৌরিন। হাতে নিল সেটা, খুলেও দেখল। তাতে লেখা আছে, জানি না পড়বে কিনা, তবে মনে হচ্ছে পড়বে। আজ তোমার থেকে একটা রিপ্লাই চাইছি। এত কিছু বললাম তোমায়, তার বিপরীতে একটা রিপ্লাই প্লিজ। তুর্য দূর থেকেই লক্ষ্য করল মৌরিন ব্যাগ থেকে কলম বের করে কিছু লিখছে চিরকুটটাতে। পুনরায় সেটা আগের জায়গায় ভাঁজ করে রেখে চলে গেল মৌরিন। শুটিং শেষ হতেই তুর্য দ্রুত পা বাড়িয়ে হাতে নেয় চিরকুটটা। তার লেখা ঠিক নিচে ছোট একটা লাইন লেখা, তেলে আর জলে কখনো মিশ খায় না।